বাচ্চাদের ডেঙ্গু হলে বুঝবেন কি করে, কি কি উপসর্গ দেখলে বাচ্চাদের টেস্ট করার প্রয়োজন আছে, টেস্টে যদি পজিটিভ আসে তাহলে কি চিন্তার কারণ, কখন বাচ্চাকে ভর্তি করতে হবে, ডেঙ্গুকে আটকানোর কি কি উপায়, বা বাড়িতে কারো ডেঙ্গু হলে বাচ্চাদের কি অ্যাডিশনাল প্রিকশন নেবেন, ডেঙ্গুর কি ট্রিটমেন্ট হয়, আর মার্কেটে নতুন কি ভ্যাকসিন আসছে, সমস্ত জিনিস আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। নমস্কার, আমি ডক্টর অর্পণ শাহ, আমি একজন কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান এন্ড নিওনেটোলজিস্ট। তো আজকে আমরা ডেঙ্গু নিয়ে আলোচনা করব। ডেঙ্গু একটা ভাইরাস থেকে হয়, আর এই ভাইরাসটা বহন করে হচ্ছে একটা মশা, যার নাম হচ্ছে এডিস ইজিপ্টি। মনে রাখবেন, মশা কামড়ানো 4 থেকে 10 দিন পরে কিন্তু উপসর্গ হয়, যেটাকে আমরা ইনকিউবেশন পিরিয়ড বলি। প্রথম উপসর্গ হচ্ছে জ্বর। তাই মশা কামড়েছে 2 দিন পরের মধ্যে ডেঙ্গু হয়ে যাবে, এটা কিন্তু কখনো ভাববেন না। বেশিরভাগ সময় বাবা মারা এই প্রশ্ন নিয়ে আমার কাছে আসে, তাই এটা ক্লারিফাই করে দিলাম। আর যখনই ডাক্তার দেখাতে যাবেন, লাস্ট 2 সপ্তাহের মধ্যে কোথায় ট্রাভেল করেছেন এটা কিন্তু অবশ্যই জানাবেন, কেন ট্রাভেল হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনি বা আপনার বাচ্চা ডেঙ্গু প্রোন এরিয়ার মধ্যে 10-12 দিন বা 14 দিনের মধ্যে গিয়ে থাকেন, তাহলে একটা হাই পসিবিলিটি থাকে যে আপনার বাচ্চার বা আপনাদের ডেঙ্গু হওয়ার। এরপর চলুন জেনে নিই ডেঙ্গুতে কি কি উপসর্গ হয়। এটা বোঝার আগে, ডেঙ্গুর 3টে ফেজ হয়। একটা হচ্ছে ফেব্রাইল ফেজ, যেটা 1 থেকে 5 দিন থাকে, যেখানে বাচ্চাদের বা বড়দের জ্বর হতে পারে। জ্বর ছেড়ে যাওয়ার পরে 48 থেকে 72 ঘন্টা যে ফেজটা আছে, এটাকে আমরা বলি ক্রিটিক্যাল ফেজ। কারণ এই সময় কিন্তু সমস্ত কমপ্লিকেশন মানে শক, ব্লিডিং এইগুলো হতে পারে। এই ক্রিটিক্যাল ফেজেই শরীরের যে শিরা আছে সেখান থেকে জলগুলো সরে থার্ড স্পেসে চলে যায়, আর তার জন্য কিন্তু এই কমপ্লিকেশন গুলো আসে। আর লাস্টলি জ্বর এই 48 ঘন্টা ক্রিটিক্যাল ফেজ পেরিয়ে যাওয়ার পরে আসে হচ্ছে রিকভারি ফেজ, যেখানে হচ্ছে পেশেন্ট বা মানুষ রিকভার হয় বা এইটা সুস্থতার দিকে চলে যাচ্ছে। এবার একে একে আমরা প্রত্যেকটা ফেজ ডিটেলসে আলোচনা করব। তো প্রথমেই আসি ফেব্রাইল ফেজ। আমি আগেও বললাম এটা 1 থেকে 5 দিন থাকে, কিন্তু এটা 8-10 দিন পর্যন্ত থাকতে পারে। এই সময় হাই গ্রেড ফিভার আসে। ডেঙ্গুকে বলা হচ্ছে ব্রেকবোন ফিভার, মানে প্রচন্ড গা হাত পা ব্যথা করে। ছোট বাচ্চারা এই গা হাত পা ব্যথা বলতে পারে না, তাই অহেতুক কান্নাকাটি বা ঘ্যান ঘ্যান এই জিনিসগুলো করতে পারে। ডেঙ্গুতে চোখের পিছনে ব্যথা হয়, যেটাকে আমরা রেট্রো অরবাইটাল পেন বলে থাকি, যেটা শুধুমাত্র বড় বাচ্চারাই বলতে পারে। বাট ছোট বাচ্চারা ওই একই জিনিস ঘ্যান ঘ্যান ছাড়া আর কিছুই করে না। এছাড়া বমি বমি ভাব, গা গোলানো এইগুলো হতে পারে। আর একটা খুব স্পেসিফিক ফিচার আছে যে এই সময় একটা র্যাশ হয়। এই র্যাশটা এই ছবিতে দেখতে পাচ্ছেন, যেরকম 5 আঙুলের ছাপ দেওয়া আছে, মানে আপনি যদি বাচ্চার বডিতে বা কোথাও যদি হাত দিয়ে রাখেন, দেখবেন হাতের ছাপ হয়ে আছে। এটাকে বলে ব্ল্যাঞ্চিং র্যাশ। এই ব্ল্যাঞ্চিং র্যাশ হচ্ছে ওয়ান অফ দ্য শিওর সাইন অফ ডেঙ্গু। যদি এটা 100% শিওর না, অলমোস্ট 90 to 95% চান্স যেটা এটা ডেঙ্গু হওয়ার। তো ডেঙ্গুর ক্ষেত্রে অলওয়েজ টেম্পারেচার মনিটর করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যখন জ্বর ছেড়ে যায় তারপরে কিন্তু ডেঙ্গুর কিন্তু ডেঞ্জার পিরিয়ড আসে, যেটাকে আমরা ক্রিটিক্যাল ফেজ বলি। তো এই ক্রিটিক্যাল ফেজ কতক্ষণ থাকে? ইউজুয়ালি এটা 24 থেকে 48 ঘন্টা থাকে। আর এই ক্রিটিক্যাল ফেজে আগেও যেটা বললাম, প্লাজমা লিকেজ হয়। আর এই প্লাজমা লিকেজের জন্যই কিন্তু শক বা বিপি ফল করে যাওয়া, মাথা ঘোরা বা আপনার ব্লিডিং, এইসব সিভিয়ার কমপ্লিকেশন, যেটা মৃত্যু ইভেন এন্ড অর্গান ড্যামেজ পর্যন্ত কিন্তু নিয়ে যেতে পারে। তবে এই ডেঞ্জার বা ক্রিটিক্যাল ফেজ যাওয়ার আগে শরীর কিছু জানান দেয় বা কিছু ওয়ার্নিং সাইন দেয়। আমি 8টা ওয়ার্নিং সাইন বলবো, এটা মন দিয়ে শুনবেন, কারণ এই ওয়ার্নিং সাইন থাকলে আপনাকে কিন্তু ইমিডিয়েটলি ভর্তি করতে হবে। তো কি কি ওয়ার্নিং সাইন চলুন জেনে। নাম্বার 1 ওয়ার্নিং সাইন হচ্ছে পেটে ব্যথা বা পেন অ্যাবডোমেন। 2 নম্বর হচ্ছে বমি, বারে বারে বমি বা 2বার বা 3বারের বেশি যদি বমি হয়। 3 নম্বর হচ্ছে ক্লিনিক্যাল ফ্লুইড অ্যাকুমুলেশন, মানে মুখ টুক ফুলে যাচ্ছে, পা হাত পা ফুলে যাচ্ছে, পেট টেট ফুলে যাচ্ছে, অনেক সময় অ্যাসাইটিস পর্যন্ত হয়ে যেতে পারে। 4 নম্বর হচ্ছে মিউকোজাল ব্লিডিং, মানে মাড়ি দিয়ে ব্লিডিং বা সর্দি বা নাক দিয়ে ব্লিডিং হচ্ছে বা জিআই ট্র্যাক্ট দিয়ে অনেক সময় ব্লিডিং হতে পারে। 5 নম্বর হচ্ছে লেথার্জি বা ইরিটেবিলিটি, মানে প্রচন্ড দুর্বলতা ভাব বা ঘ্যান ঘ্যানে ভাব, যেটা স্পেশালি ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। 6 নম্বর হচ্ছে পেচ্ছাপ প্রচন্ড পরিমাণে কমে যাওয়া, মানে ধরুন 6 থেকে 8 ঘন্টা হয়ে গেছে, বাচ্চার পেচ্ছাপ হচ্ছে না, এটাও কিন্তু একটা ওয়ার্নিং সাইন। 7 নম্বর হচ্ছে প্লেটলেট কাউন্ট কমা, তার সাথে হিমাটোক্রিট বাড়া, মানে শুধু প্লেটলেট কাউন্ট কমলে কিন্তু হবে না, প্লেটলেট কাউন্ট কমছে তার সাথে পিসিভি বা হিমাটোক্রিট বাড়ছে বেসলাইনের থেকে 20%, এটাও কিন্তু একটা ওয়ার্নিং সাইন। আরেকটা ওয়ার্নিং সাইন যেটা আমরা চেম্বারে দেখি, যদি লিভার বড় হয়ে যায়, লিভার যদি 2 সেন্টিমিটারের বেশি বড় হয়, তাহলে এটা কিন্তু ওয়ার্নিং সাইনের মধ্যে পড়ে। এই 8টা ওয়ার্নিং সাইন কিন্তু সবার জানা উচিত, কারণ এটা একটা ভর্তির ইন্ডিকেশন। ক্রিটিক্যাল ফেজ যে সবারই যে ক্রিটিক্যাল হবে এর কিন্তু কোনো মানে নেই। অনেক সময় আর্লি স্টেজে আমরা ইন্টারভেনশন বা স্যালাইন দিলে কিন্তু এই ক্রিটিক্যাল ফেজটা বাড়াবাড়ির দিকে যায় না। ক্রিটিক্যাল ফেজ শেষ হয়ে যাওয়ার পরে, মানে 72 ঘন্টা শেষ হয়ে যাওয়ার পরে
আপনার আসে হচ্ছে রিকভারি ফেজ। রিকভারি ফেজে ইউজুয়ালি কিছু কিছু সিমটম হয়, যেমন হচ্ছে গা হাত পা চুলকানো। মনে রাখবেন, গা হাত পা যদি বাচ্চার চুলকাচ্ছে তার মানে ধরে নিন যে ও রিকভারি ফেজের মধ্যে ঢুকে গেছে, মানে মোটামুটি ডেঞ্জার পিরিয়ড কিন্তু ওর চলে গেছে। আর এই সময় একটা টিপিক্যাল র্যাশ হয়, যেটা হচ্ছে লালের মধ্যে সাদা সাদা ভাব, যেটাকে ডাক্তারি ভাষায় বলে হচ্ছে আইল্যান্ড অফ হোয়াইট ইন সি অফ রেড। এই ছবিটা আপনারা দেখে নিতে পারেন, যেটা আমি স্ক্রিনে দিচ্ছি। তো এই হচ্ছে বেসিক ডেঙ্গুর যা যা সিমটম, যেগুলো সব মানুষদের কিন্তু খেয়াল রাখা উচিত। এরপর আসি ডেঙ্গুতে কি কি টেস্ট করতে হয়। মনে রাখবেন, যদি ডেঙ্গু সিমটমস থাকে আর আপনি যদি ডেঙ্গু প্রোন এরিয়াতে যান, তাহলেই আমরা সাধারণত টেস্ট দিই। যখন ফেব্রুয়ারি ফেজে থাকে তখন আমরা বেসিক্যালি ডেঙ্গু 3টে টেস্ট করতে দিই: ডেঙ্গু NS1, ডেঙ্গু IgM আর ডেঙ্গু IgG। মনে রাখবেন, ডেঙ্গু NS1 টা প্রথম 4 দিনে পজিটিভ থাকে, আর ডেঙ্গু IgM টা 4 দিনের পর থেকে কিন্তু পজিটিভ হয়। আর ডেঙ্গু IgG ইন্ডিকেট করে যে আগে কখনো, হয়তো 1-2 বছর আগে কখনো ডেঙ্গু হয়েছিল না, তার একটা প্রমাণ পাওয়ার জন্য। সাধারণত গভর্নমেন্ট প্রোটোকলে যদি 4 দিনের নিচে যদি জ্বর থাকে তাহলে ডেঙ্গু NS1 টেস্ট করা হয়, আর 4 দিনের উপর থাকলে ডেঙ্গু IgM টেস্ট করা হয়। একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই যে টেস্টের মেথডটা, এটা কিন্তু এলাইজাই হওয়া উচিত, কোনো র্যাপিড টেস্টে কিন্তু হওয়া উচিত নয়। এছাড়া ডেঙ্গুর ক্ষেত্রে আমরা কিছু আরো অ্যাডিশনাল ব্লাড টেস্ট করি, যে দেখার জন্য যে সমস্ত অর্গান ঠিকঠাক আছে কিনা। যখন পেশেন্ট ক্রিটিক্যাল ফেজে থাকে তখন রেগুলার বেসিসে প্রয়োজন পড়লে দিনে 2 থেকে 3 বার আমরা হিমোগ্লোবিন, PCV, প্লেটলেট রেগুলার বেসিসে টেস্ট করি। এই PCV, প্লেটলেট রেগুলার বেসিসে টেস্ট করার উদ্দেশ্য হচ্ছে যে একটা ওয়ার্নিং সাইন আগে ডিসকাস করেছিলাম, যদি PCV বাড়ে আর তার সাথে যদি প্লেটলেট কাউন্ট কমে, তার মানে কিন্তু এটা একটা ডেঞ্জার সাইন আর আপনাকে ভর্তি করতে হবে। তো এই হচ্ছে ব্রিফলি টেস্ট গুলো নিয়ে বললাম। এরপর আসি ডেঙ্গুতে কখন ভর্তি করতে হয়। প্রথম হচ্ছে যে যদি বাচ্চার বয়স 1 বছরের নিচে হয় তাহলে অনেক সময় সিমটমস বোঝা যায় না, তাই ভর্তি করে ট্রিটমেন্ট করাই কিন্তু বেস্ট। 2 নম্বর হচ্ছে প্রেগনেন্ট ওমেনদের অলওয়েজ রেকমেন্ডেড যে এটা পেশেন্টকে ভর্তি করে কিন্তু ট্রিটমেন্ট করা। 3 নম্বর, যে ওয়ার্নিং সাইন গুলো আমরা আলোচনা করলাম কিছুক্ষণ আগে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই 8টা ওয়ার্নিং সাইন, এই 8টা ওয়ার্নিং সাইন থাকলে কিন্তু অবশ্যই আপনাকে ইমিডিয়েটলি ভর্তি করতে হবে। আর 4 নম্বর, যদি কারোর বাড়ি হেলথ কেয়ার ফেসিলিটি বা হসপিটাল থেকে অনেক দূরে থাকে, বা ধরুন কোনো বাচ্চা যে হোমে আছে বা কোনো বোর্ডিং স্কুলে আছে যেখানে কেয়ার পাবে না, বেটার আপনাকে অ্যাডমিশন করে কিন্তু ট্রিটমেন্ট করা। এরপর আসি ডেঙ্গু ট্রিটমেন্ট, খুব শর্টে আলোচনা করব। ফেব্রুয়ারি ফেজে মানে যখন জ্বর হচ্ছে তখন প্যারাসিটামল ছাড়া আর কিছু দিতে নেই, আর এর সাথে প্রচন্ড পরিমাণে জল খেতে হয়, সেটা আপনারা সবাই জানেন। এই সময় কিন্তু বুফেন বা অন্য ওষুধ কিন্তু জ্বরের ইউজ করাটা বাঞ্ছনীয় নয়। ক্রিটিক্যাল ফেজটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ এই সময় অবশ্যই ডাক্তার দেখাবেন, কারণ রেগুলার বিপি চেক আপ করার প্রয়োজন থাকে, আর তার সাথে যা যা টেস্ট গুলো আগে আমরা আলোচনা করলাম সেগুলো তো করতেই হবে। আর ডেঞ্জার সাইন গুলো কিন্তু খেয়াল রাখবেন, যদি ডেঞ্জার সাইন থাকে তাহলে হসপিটালে ভর্তি করে কিন্তু আপনাকে ইমিডিয়েটলি স্যালাইন দিতে হবে। প্লেটলেট সম্বন্ধে একটু বলি, কেন সবাই একটু প্লেটলেট নিয়ে খুব চিন্তিত থাকে, প্লেটলেট কমলেই ঘাবড়ে যায়। মনে রাখবেন, প্লেটলেট কমাটা ডেঙ্গুর একটা পার্ট, এটা নিজে থেকেই কিন্তু ঠিক হয়ে যায়। তবে প্লেটলেট কমার সাথে যদি PCV বাড়ে বা অন্যান্য ডেঞ্জার সাইন থাকে তখনই ভর্তি করতে হয়। ডেঙ্গুতে প্লেটলেট ট্রান্সফিউশন কিন্তু সবসময় করে না। কখন করে? যখন প্লেটলেট কাউন্ট 20,000-এর নিচে চলে যায় বা প্লেটলেট কাউন্ট নরমাল কিন্তু কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন হচ্ছে, তখনই কিন্তু আমরা প্লেটলেট ট্রান্সফিউশন দিয়ে থাকি। আরেকটা জিনিস, পেঁপে পাতার রস বা ক্যারি পেপার জুস খুবই পপুলার, বেসিক্যালি কোনো সাইন্টিফিক এভিডেন্স নেই, আপনারা দিতে চাইলে দিতে পারেন, বাট দিলেও যে খুব লাভ হবে বা খুব ক্ষতি হবে এমন কিছু তথ্য কিন্তু আমাদের কাছে নেই। আর রিকভারি ফেজে বেসিক্যালি রেস্ট ছাড়া আর কিছুই লাগে। এরপর আসি ভিডিওর লাস্ট পার্ট, যে ডেঙ্গুকে কি করে আটকাবেন বা বাড়িতে কোনো ডেঙ্গু হলে বাচ্চাকে কি কি প্রিকশন নেবেন আর ভ্যাকসিন সম্বন্ধে ছোট্ট করে আলোচনা করব। তো প্রথমেই বলি, বাড়িতে যদি কারো ডেঙ্গু হয় তাহলে সে যেন আইসোলেট হয়ে যায়, মানে অন্য একটা ঘরে চলে যায় আর মশারির মধ্যেই থাকে। এটার উদ্দেশ্যটা এটাই, যদি সেই মানুষটাকে যদি অন্য একটা মশা কামড়ায় যা ডেঙ্গু ইনফেক্টেড নয়, সে ডেঙ্গু ভাইরাসটা কিন্তু আরো 5 জনের মধ্যে কিন্তু ছড়িয়ে দিতে পারে। তাই নিজেকে 7-10 দিনের জন্য মশারির মধ্যে আইসোলেট করে রাখাটা খুবই দরকার। 2 নম্বর হচ্ছে মশা কামড় থেকে বাচ্চাকে কি করে আটকাবেন, এই নিয়ে অলরেডি একটা ডিটেইল ভিডিও আমি ইউটিউবে দিয়েছি, তার ডেসক্রিপশন বা ফার্স্ট কমেন্টে তার লিংক দিয়ে রাখলাম। আর লাস্টলি ভ্যাকসিন, 2টো ভ্যাকসিন প্রমিসিং যেটা আসতে চলেছে। প্রথম হচ্ছে যে টাকেডা কিউডেঙ্গা বা ট্যাপ 003, এটা 2024-এ WHO প্রি কোয়ালিফাইড হয়ে গেছে। 40টা কান্ট্রি ইনক্লুডিং ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে। আমাদের ইন্ডিয়াতে ট্রায়াল চলছে, সম্ভাব্য 2026-এর মাঝামাঝির দিকে কিন্তু এই ভ্যাকসিনটা মার্কেটে চলে আসবে। আরেকটা ভ্যাকসিন যেটা ইন্ডিয়ান ICMR আর প্যানেশিয়া বায়োটেক রিসার্চ স্টেজে আছে, যেটা ইন্ডিয়ান মানুষের মধ্যে প্রথম ট্রায়াল চলছে, তারও রেজাল্ট কিন্তু 2026-এর মাঝামাঝি আসার কথা। তো ডেঙ্গু ভ্যাকসিন যদি মার্কেটে আসে সেই নিয়ে অবশ্যই একটা ডিটেইল ভিডিও করব, তার জন্য কিন্তু চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সবার সাথে শেয়ার করুন। নমস্কার।